এলো 1957 সাল। এই সালে উত্তম কুমারের পরপর 12খানা ছবি মুক্তি পেল। প্রায় প্রত্যেকটা ছবি এনে দিল তাকে অনন্য সাধারণ সাফল্য। তার ব্যস্ততার আনন্দে উদ্বেলিত মনে কিন্তু হঠাৎ আঘাত আনল সেই শরৎচন্দ্রের বরদিদি ছবিটা যখন আমার নতুন করে তৈরি হলো, তখন সুরেনের ভূমিকায় অভিনয় করলেন উত্তম কুমার। প্রথমবার এই ছবিটি তৈরি করেছিলেন নিউ থিয়েটার্স কর্তৃপক্ষ। তখন সুরেনের ভূমিকায় অভিনয় করেছিলেন পাহাড়ি সান্যাল। এখন উত্তম কুমার অভিনয় করলেন। ছবিটি দেখে সমালোচকরা বললেন যে উত্তম কুমার সুরেন্দ্রনাথের চরিত্রে প্রাণ সঞ্চার করতে পারেননি। তাকে এই ভূমিকায় জড়বৎ দেখে চিত্রামোদীরা দুঃখ পাবেন, শরৎ সাহিত্য অনুরাগীরাও। এই সমালোচনায় উত্তম কুমার খুব আঘাত পেয়েছিলেন, কিন্তু ভেঙে পড়েননি। তার মনে হয়েছিল তার অভিনয়ে নিশ্চয়ই ত্রুটি আছে, তাই আগামী দিনের জন্য ভেতরে ভেতরে নিজেকে তিনি প্রস্তুত করতে লাগলেন। সেই চিড় খাওয়া মনে প্রশান্তির প্রলেপ দিয়ে গেল তাকে অভয়ের বিয়ে ছবিটিও আবার নতুন করে তৈরি হয়েছিল। এই ছবিতে উত্তম কুমার যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই নায়কের চরিত্রে প্রথমবার অভিনয় করেছিলেন ধীরাজ ভট্টাচার্য। এই ছবির ক্ষেত্রে সকলেই, এমনকি সমালোচকরাও উত্তম কুমারের প্রশংসায় মুখর হয়েছিলেন। এবার উত্তম কুমারের অনেক খুশি হবার কথা। এরপর মুক্তি পেল তাসের ঘর। এই ছবিতে প্রথমবার উত্তম কুমার দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন, দুটি ভিন্ন ধর্মী চরিত্রে, মানে ভিন্ন মানসিকতার। তাসের ঘর ছবির জন্য যখন তাকে নির্বাচিত করা হলো, তখন এই দ্বৈত ভূমিকা অভিনয় করতে হবে ভেবে তিনি খুব খুশি হয়েছিলেন, কারণ আগে তো তিনি কখনো দ্বৈত ভূমিকা অভিনয় করেননি। যাই হোক, ছবি শেষ হলো, যথাসময়ে মুক্তি পেল। সকলেই বললেন যে উত্তম কুমার অসাধারণ অভিনয় করেছেন। তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এরপর মুক্তি পেল পথে হলো দেরি। বাংলা ছবির জগতে একটা নতুনত্বের স্বাদ নিয়ে এসেছিল পথে হলো দেরি। গেভা কালারে রঞ্জিত প্রথম বাংলা ছবি, আর সেই ছবির নায়ক ছিলেন উত্তম কুমার, সঙ্গে সুচিত্রা সেন। ছবিটি দর্শক মহলে মোটামুটি একটা প্রশংসা পেল। তারপর তার জীবনে এলো আরেক স্বর্ণময় সময়। মুক্তি পেল চন্দ্রনাথ। তার অভিনয় জীবনে যতগুলি স্মরণীয় ঘটনা আছে, তার মধ্যে স্মরণীয় হয়ে রইল এই চন্দ্রনাথ ছবি। মেট্রো সিনেমার মতো অভিজাত প্রেক্ষাগৃহে বাংলা ছবি প্রদর্শিত হতে পারে এমন চিন্তা ইতিপূর্বে অনেকের মনে এলেও তা বাস্তবে রূপায়িত হয়নি। পারলেন চন্দ্রনাথ ছবির কর্তৃপক্ষ। মেট্রো সিনেমায় মুক্তি পেল চন্দ্রনাথ। উত্তম কুমারের গর্ব, সে ছবির নায়ক তিনি। অসাধারণ সাফল্য লাভ করল ছবিটি। এদিকে হারানো সুর সুপারহিট হলো। অজয় কর আর উত্তম কুমার মিলিতভাবে তো ছবিটি প্রযোজনা করেছিলেন। তাদের সংস্থার নাম ছিল আলো ছায়া। এরই ব্যানারে মুক্তি পেল হারানো সুর। প্রতিটি দর্শক সুচিত্রা সেন ও উত্তম কুমারের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন। আজও ছবিটি সবাইকে মুগ্ধ করে। সেদিন পত্রপত্রিকা ছবিটির প্রশংসায় মুখর হয়েছিল। এই ছবিটি শুধু আর্থিক সাফল্যই আনেনি, সেই সঙ্গে বুদ্ধিজীবীদের বিচারে ছবিটি সম্মানিতও হয়েছিল দিল্লিতে। 1956 সালে রাষ্ট্রপতির সার্টিফিকেট অফ মেরিট পেল হারানো সুর ছবি। উত্তম কুমার যথাসময়ে দিল্লিতে হাজির হলেন। সেখানে রাষ্ট্রপতি তাঁকে পুরস্কার তুলে দিলেন। প্রথম প্রযোজিত ছবির সম্মানে সেদিন তিনি খুব খুশি হয়েছিলেন। এরপরের সবগুলি ছবি উত্তম কুমারকে সার্থকতার শিখরে পৌঁছে দিল। একদিন তিনি যে বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছিলেন ফ্লপ মাস্টার জেনারেল হয়ে, আস্তে আস্তে তিনি নিজেকে বিকশিত করে, নিজেকে সকলের মনের মতো করে নিজেকে তৈরি করেছিলেন, দর্শকদের মনের মতো করে। তাই তিনি আজ গর্ব অনুভব করতে পারছেন যে তার হারানো সুর নিজের তৈরি ছবি,
আজ তাকে প্রথমবার সম্মানিত করল রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে। তিনি খুব আনন্দ পেয়েছিলেন। বর্ধমানের সিনেমা হলে হারানো সু ছবিটি অনেকদিন চলেছিল এবং সেই সিনেমা হলের কর্ণধার বিমলবাবু উত্তম কুমারকে বললেন যে তিনি এক অনুষ্ঠানের মাধ্যমে উত্তম কুমারকে সংবর্ধনা জানাতে চান। তার সিনেমা হাউসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। এইবারে উত্তম কুমার রাজি হলেন তিনি যেতে। শুধু তিনিই নন, অজয় কর, পরিচালক অসিত চৌধুরী এবং আরও অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল। এই অসিত চৌধুরী মশাই ছিলেন হারানো সুর ছবির পরিবেশক অধিকর্তা। এবার কথা ছিল জিটি রোডের বর্ধমানের একটা নির্দিষ্ট জায়গায় বিমলবাবু গাড়ি নিয়ে অপেক্ষা করবেন, আর উত্তম কুমার তারা সদলে সেখান থেকে বিমলবাবুর গাড়িতে করে একটা গোপন পথ ধরে সরাসরি হাজির হবেন সিনেমা হাউসে। তারা যথাসময়ে পৌঁছে গেলেন। গিয়েই দেখলেন যে বিমলবাবু নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছেন। তারা গাড়িতে উঠলেন। তাদের নিয়ে গাড়ি ছুটে চলল বর্ধমানের দিকে সিনেমা হলের উদ্দেশ্যে। তারপর তাদের গাড়ি যখন বর্ধমানে ঢুকলো, গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েই তো তাদের চক্ষু স্থির। অগণিত মানুষের ভিড় সেই সিনেমা হলের সামনের মাঠে। তিনি ভাবছেন উত্তম কুমার, কী ব্যাপার, কোনো গণ্ডগোল হয়নি তো? তাদের গাড়ি হলের পিছন দিকে ঢোকা মাত্র একদল লোক একেবারে তাদের গাড়ির উপর এসে পড়ল, আর তার কানে ভেসে আসতে লাগলো জয় উত্তম দা কি জয় স্লোগান। সেটা ছিল শীতকাল, অথচ তারা তখন গাড়ির ভেতরে ঘেমে চান করে গেছেন। তাদের তখন রীতিমতো নাভিশ্বাস ওঠার উপক্রম। তারা বেশ বুঝতে পারলেন আর কিছুক্ষণ এইভাবে থাকলে তাদের দম আটকে যাবে। অজয়বাবু তাড়াতাড়ি বাঁদিকের দরজা খুলে দিলেন গাড়ির, আর সঙ্গে সঙ্গে কয়েকজন খাতা, কাগজের টুকরো, এমনকি 10 টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, উত্তম দা একটা অটোগ্রাফ। উত্তম কুমার যেন একটা নতুন স্বাদ পাচ্ছিলেন। হাসি মুখে তিনি একটার পর একটা অটোগ্রাফ দিতে থাকলেন। অনেকক্ষণ পর কয়েকজন ভদ্রলোক তাকে ওদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে গেলেন ভেতরে সিনেমা হলের। সেই মুহূর্তে নিজেকে তিনি ধন্য মনে করছিলেন উত্তম কুমার, এই ভেবে যে তিনি তার পূজার প্রসাদে তার দর্শকদের তুষ্ট করতে সক্ষম হয়েছেন। পিছনে রেখে আসা যে মাটি, সেই মাটি খুঁড়ে অতীত সাম্রাজ্যের ভগ্নস্তূপ আবিষ্কারের একটা নেশা তাকে ক্রমশ গ্রাস করছিল। বর্ধমানের সেই আনন্দের কথা স্মরণ করে তিনি পরবর্তীকালে খুব ভালো লাগতো, তাঁর খুব আনন্দ পেতেন।